আসসালামু আলাইকুম। ট্রিক এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর অধ্যায় 10 বহুভিত্তিক ইন্টিগ্রালের সাহায্যে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় অধ্যায়ের দুইটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা আলোচনা করব। টপিকসগুলো হচ্ছে কার্তেশীয় ও সিলিন্ডার স্থানাঙ্কের সম্পর্ক এবং আরেকটি হচ্ছে কার্তেশীয় ও গোলকীয় স্থানাঙ্কের সম্পর্ক। তাহলে চলো আমরা সম্পর্ক দুইটা দেখি। দেখো, কার্তেশীয় ও সিলিন্ডার স্থানাঙ্কের সম্পর্ক। দেখো, কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে সিলিন্ডার স্থানাঙ্কটা হবে এক্স ইকুয়াল টু হবে আর কস পাই, ওয়াই ইকুয়াল টু হবে আর সাইন পাই এবং জেড ইকুয়াল টু হবে কি জেড। এবং তার আয়তন নির্ণয়ের সূত্রটা হবে এরকম, যে এখানে থাকবে লিমিট এবং আর ডি জেড ডি আর ডি পাই। এটা হচ্ছে কি কার্তেশীয় ও সিলিন্ডার স্থানাঙ্কের সম্পর্ক। এবং কার্তেশীয় ও গোলকীয় স্থানাঙ্কের সম্পর্ক, এবং কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয় এবং গোলকীয় স্থানাঙ্ক যদি আর থিটা এবং পাই হয়, তাহলে কি হবে এক্স ইকুয়াল টু হবে আর সাইন থিটা কস পাই, ওয়াই ইকুয়াল টু হবে আর সাইন থিটা সাইন পাই এবং জেড ইকুয়াল টু হবে কি আর কস থিটা। এবং তার আয়তন নির্ণয়ের সূত্রটা হবে মডুলাস অফ এই জে দ্বারা বোঝাচ্ছে জ্যাকোবার এবং এক্স ওয়াই জেড। তোমাদের এই জ্যাকোবারের খুব একটা অঙ্ক তোমাদের এই বইয়ে নাই, যার ফলে এটা নিয়ে ডিটেলসে কোনো কথা বলা হয় নাই। তারপর দেখো এখানে আছে ডি আর ডি থিটা ডি পাই। তো এই জ্যাকোবার অফ এক্স ওয়াই জেড মডুলাস অফ এই সবটুকুর মান আসবে তোমার কি আর স্কোয়ার সাইন থিটা। তো এই সবটুকু মিলাই তোমার একসাথে এই আয়তন নির্ণয় সূত্রটা হবে লিমিট অফ আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি পাই। এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমার এই গোলকীয় স্থানাঙ্কের আয়তন নির্ণয় করতে হবে। চলো এখন আমরা এই দুইটা সূত্রের সাহায্যে তোমাদের বইয়ের দুইটা উদাহরণের অঙ্ক সমাধান করি, তাহলে তোমরা এই সূত্রের ব্যবহারটা সঠিকভাবে বুঝতে পারবে। চলো আমরা প্রথমে কার্তেশীয় ও গোলকীয় স্থানাঙ্কের সম্পর্কের একটা অঙ্ক সমাধান করি। দেখো, এটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 43। দেখো, এই উদাহরণে বলা আছে গোলকীয় স্থানাঙ্ক ব্যবহার করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 16 গোলক এবং জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কোণক দ্বারা আবদ্ধ ঘনবস্তুর আয়তন নির্ণয় করো। তাহলে আমরা এই কার্তেশীয় স্থানাঙ্কের সাথে গোলকীয় স্থানাঙ্কের যে সম্পর্কটা পাইছিলাম, ওইখানে আয়তন নির্ণয় সূত্রটা কি ছিল আমার লিমিট অফ আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি পাই। এই সূত্রটা আমি ফার্স্টেই তোমাদের লিখে রাখলাম। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কের আয়তন নির্ণয় করব। তার এখানে যে তিনটা লিমিট আছে, এই প্রথম লিমিটটা হচ্ছে প্রথমটার জন্য আর এর জন্য, দ্বিতীয়টা হচ্ছে কি থিটা এর জন্য এবং শেষেরটা কি ডি পাই এর জন্য। তো এই জায়গাগুলোতে আমার কি লিমিটের মান বসাইতে হবে, তারপর আমি কি শুধু ক্যালকুলেশন করে আমরা মানগুলা বসাবো। তাহলে আমরা সবসময় মনে রাখতে হবে যে গোলকের ক্ষেত্রে পায়ের মান সর্বদা ফিক্সড 0 থেকে 2 পাই। তাহলে আমাদের পায়ের যে লিমিটটা, এই পায়ের লিমিটটা আমরা অলরেডি জানি যে পায়ের মানটা কি হবে 0 থেকে 2 পাই। এটা গোলকের ক্ষেত্রে সবসময় ফিক্সড, এটা তোমরা মনে রাখবা। এবং এখন আমার কি থিটা এবং আর এর জন্য দুইটা লিমিট বের করতে হবে। আমরা সবসময় আর এর জন্য এবং থিটা এর জন্য একটা মান মানে লোয়ার লিমিটটা আমরা 0 ধরবো এবং আরেকটা লিমিট আমাদের কি বের করতে হবে। চলো আমাদের এই আর এবং থিটার জন্য আরেকটা মান নির্ণয় করি। চলো দেখো, তোমাদের যে সম্পর্কটা ছিল গোলকীয় স্থানাঙ্কের সাথে কার্তেশীয় স্থানাঙ্কের, তো ওইখানে দেখো পোলার স্থানাঙ্ক সমান সমান কি ছিল এক্স ইকুয়াল টু আর সাইন থিটা কস পাই এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা সাইন পাই এবং জেড ইকুয়াল টু আর কস থিটা। এই স্থানাঙ্কের যে সমীকরণ এই মানটা ছিল সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা লিখছি। দেখো এখন আমরা এই যে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই জায়গায় আমার এই এক্স ওয়াই জেড এর মানগুলো বসাই দিব। তাহলে এখান থেকে আমি আর এর একটা মান বের করার, আর এর যে একটা লিমিটের একটা মান ছিল, ওই আর এর লিমিটের মানটা আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। চলো আমরা এই মানগুলো বসাই। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স এর মান, যদি এক্স এখানে ছিল কি এক্স স্কোয়ার, তাহলে সবগুলোর কি বর্গ আকারে আমরা মানগুলো লিখে দিব। আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার পাই, এটা আমার কি এক্স এর মান, প্লাস ওয়াই এর মান আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার পাই। এখন কি জেড এর মান প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটাও কি আবার জেড এর মান। এটুকু ইকুয়াল টু আমার কত ছিল 16, তাহলে লিখে দিলাম কত 16 ইকুয়াল টু 16। তাহলে দেখো
এখন যদি আমরা এই প্রথম দুইটা মান থেকে যদি আমি আর স্কোয়ার সাইন স্কোয়ার কমন নেই, তাহলে দেখো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এটুকু আমি অংশ এই প্রথম দুইটা থেকে কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে কি আমার কি কস স্কোয়ার পাই প্লাস এখানে থাকতেছে আমার কি সাইন স্কোয়ার পাই প্লাস এবং শেষের মানটুকু থাকতেছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 16। তা আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, তাহলে আমার এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি 1। দেখো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এইটুকু ইকুয়াল টু আমার 1 হয়ে গেছে প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 16। এখন এই দুটা থেকে যদি আমি আর স্কোয়ার কমন নেই, দেখো আর স্কোয়ার, তাহলে এখানে থাকতেছে কত আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 16। তাহলে এটুকু অংশ সমান কি আবার ওই সূত্রই পড়তেছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে মান কত আসে 1, তাহলে এখানে আসতেছে কত আর স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে দেখো এখানে আর এর মানটা আমার কত আসতেছে আর ইকুয়াল টু প্লাস মাইনাস 4, আর এর মানটা আমার কত আসতেছে প্লাস মাইনাস 4। তা এই আরটা আমার কি এই স্থানাঙ্কের মাঝে আর এর আমার কাজটা কি, আরটা হচ্ছে কি আমার গোলকের ব্যাসার্ধ, তাহলে এখানে আমার কি প্লাস মাইনাস আসছে, তাহলে গোলকের ব্যাসার্ধ তো কখনো মাইনাস হইতে পারে না, তাহলে আমার এখানে শুধু কি আর ইকুয়াল টু এখানে তুমি লিখে দিতে পারো আর কি আর গোলকের ব্যাসার্ধ, কারণ ব্যাসার্ধ কখনো কি হইতে পারে না মাইনাস হবে না, ব্যাসার্ধ কখনো মাইনাস হয় না, যেহেতু ব্যাসার্ধ কখনো মাইনাস হয় না তাহলে এখানে আর ইকুয়াল টু আমরা শুধু কত কাউন্ট করতে পারবো 4। তো এখন আমার এই আয়তন নির্ণয় সূত্রের জন্য আয়তন নির্ণয়ের জন্য আমার যে লিমিটের আর এর একটা মান আমরা পেয়ে গেছি, এখন আমার কি থিটার শুধু একটা মান নির্ণয় করতে হবে। চলো এখন আমরা থিটার একটা মান নির্ণয় করি। দেখো থিটার মানের জন্য আমার এই সূত্রের মাঝে তোমার আর এক্স এবং ওয়াই এর মানটা বসাই এবং এখান থেকে আমি কি থিটা এর মান নির্ণয় করব। চলো আমরা থিটা এর মানটা নির্ণয় করি। দেখো এখন আমরা জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সমীকরণের মাঝে আমরা মানগুলো বসাই এখান থেকে আমি থিটা এর মানটা নির্ণয় করব। তা আমরা যে সমীকরণের স্থানাঙ্কের যে সম্পর্কটা ছিল সেখানে জেড ইকুয়াল টু আমরা কি জানি যে আর কস থিটা ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ারের মান আমরা কত পাইছি দেখো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার পাই প্লাস ওয়াই স্কোয়ারের জন্য আমরা কি মান পাইছিলাম আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার পাই। তো দেখো এখন এটুকু অংশের মাঝে থেকে যদি আমার আগের যে ক্যালকুলেশনটা ছিল ওই রকম এখান থেকে যদি আমি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নেই, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নিলে এখানে থাকতেছে কি কস স্কোয়ার পাই প্লাস এটুকু অংশ থাকতেছে কি সাইন স্কোয়ার পাই এবং এই সামনে আর কস থিটা থাকতেছে এবং দেখো আর কস থিটা এবং এখান থেকে যদি কস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এই রুট ওভারের ভিতরে থাকতেছে কত আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এখন আর কস থিটা এই রুট এবং স্কোয়ারে যদি আমি কাটাকাটি করে দেই তাহলে থাকে কত আর সাইন থিটা। তাহলে এই উপপাশ থেকে যদি আর আমি বাদ দিয়ে দেই তাহলে এই পাশে তাহলে থাকতেছে কত কস থিটা এবং এই পাশে থাকতেছে কত আমার সাইন থিটা। এই কস থিটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে আসবে আমার কত সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কত 1। তাহলে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কত টেন থিটা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু আমরা জানি কি টেন থিটা ইকুয়াল টু 1, তাহলে টেন থিটা ইকুয়াল টু 1, তাহলে দেখো থিটা ইকুয়াল টু 1 এর মান কত আমরা জানি পাই বাই 4। তাহলে দেখো থিটার একটা মান আমরা পাই গেছি, তার আরেকটা মান আমরা কত বসাবো 0, এবং আমাদের গোলকের ক্ষেত্রে পায়ের যে মানটা এটা সর্বদাই কি 0 থেকে 2 পাই পর্যন্ত, তাই আমি সবগুলোর জন্য আমার কি লিমিটের মানগুলা পাই গেছি। এখন আমি যে সূত্রটা আছে আমার সূত্রের মাঝে শুধু আমার যে মানগুলা এই লিমিটের মানগুলা বসাই আমরা শুধু ক্যালকুলেশন করব। এবং ঘনবস্তুর জন্য আয়তন নির্ণয়ের সূত্রটা আমরা লিখলাম এবং লিমিটের অংশটুকু ফাঁকা রাখলাম, কারণ এখন আমরা কি এই আর এর জন্য লিমিটটা কোনটা, আর প্রথমটার জন্য কি প্রথমটা লিমিট, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা লিমিট, তৃতীয়টার জন্য তৃতীয়টার লিমিট। তা আর এর লিমিটটা কি আমার এটা, তা আর এর মান আমরা কি কি পাইছি আর ইকুয়াল টু একটা পাইছি কত 0 বসাবো এবং আরেকটা আর এর মান আমরা কত পাইছি 4 এবং থিটা এটা কি থিটার জন্য থিটা একটার মান একটার মান আমরা কত বসাবো 0 এবং আরেকটার মান আমরা কত পাইলাম পাই বাই 4 এবং পায়ের মান সর্বদা কি
আমার 0 থেকে 2π পর্যন্ত, এটা আমার ফিক্সড, এটা আমার কি ফিক্সড। তাহলে আমরা এখন কি সবগুলোর জন্য কি লিমিটের মানগুলা বসাইলাম। এখন আমরা শুধু ইন্টিগ্রেশন করি। তাহলে দেখো আমার, তো যখন আমি এখন আমি কি যদি আমি আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে থিটা এবং পাই কি থাকবে আমার ধ্রুবক হিসাবে থাকবে। তাহলে আমার যেহেতু আমি আর এর সাপেক্ষে করবো, তো বাকি সবগুলোকে আমি ধ্রুবক হিসেবে রেখে দিই। দেখো পাই, এটা কি পায়ের জন্য 0 থেকে 2π, এবং থিটা এর জন্য কি থিটা ইকুয়াল টু 0 এবং π/4। এবং এই সাইন থিটা এখানে তো আমি আর এর সাপেক্ষে করবো, তাহলে এই সাইন থিটাও কি থাকবে আমার ধ্রুবক। তাহলে আমি এখানে লিখে দিলাম সাইন থিটা, এটা আমার কি ধ্রুবক। এখন আর এর সাপেক্ষে আর স্কোয়ারকে যদি আমি করি x⁴n এর সূত্র, তো ইন্টিগ্রেশন অফ x⁴n এর যে সূত্রটা হচ্ছে x⁴n+1 বাই n+1। এই x⁴n এর সূত্রটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আসতেছে দেখো r³/3, এবং এই আপার লিমিটটা আমার কত 4 এবং লোয়ার লিমিটটা কত 0, এবং বাকি যে ধ্রুবক মানটুকু ছিল ওই ধ্রুবক মানটুকু আমি রেখে দিলাম। এখন যদি আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটটা করি তাহলে দেখো 0 থেকে 2π এবং 0 থেকে π/4, এবং আপার লিমিটটা যদি আমি বসাই, এবং এর আগে যদি আমি এখানে কি 1/3 ছিল, এই 1/3টাকে যদি আমি বাইরে নিয়ে এসে পড়ি তাহলে দেখো এই যে 1/3টাকে আমি বাইরে নিয়ে এসে বললাম, তাহলে শুধু থাকতেছে কত r³। তো r³ জায়গায় যদি আমি আপার লিমিটটা বসাই 4, তাহলে আপার লিমিটটা যদি আমার 4³ হয়, তো 4³ মান হচ্ছে 64 মাইনাস, এবং লোয়ার লিমিটটা যদি 0, তো 0 মান বসাইলে আসবে কত 0, এবং বাকি মানটুকু আমার ফিক্সড সাইন থিটা d⁻θ dπ। এখন আমরা দেখো পরবর্তী পেজে যাই। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য ওই শেষের লাইনটা আবার এখানে আমি লিখে দিছি। তাহলে এখন দেখো এখানে দেখো কত আছে আমার 64, এই 64টাকে যদি আমি বাইরে নিয়ে এসে পড়ি তাহলে দেখো আসতেছে কত 64/3, এবং সব এই মানটুকু আমার কি বাইরে নিয়ে এসে বললাম। এখন এই 0 থেকে 2π, এখন আমার এখানে কি আছে থিটা, এই থিটা এর সাপেক্ষে আমি যদি 0 থেকে π/4 সীমার মধ্যে এই সাইন থিটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে দেখো কি মান আসতেছে, সাইন থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে কি মাইনাস কস থিটা, সাইন থিটা এর মান সাইন থিটা এর ইন্টিগ্রেশন কত মাইনাস কস থিটা, এবং আপার লিমিটটা কত π/4 এবং লোয়ার লিমিটটা কত আমার 0 dπ। এখন দেখো আমার যদি এই কস থিটা এখানে যদি আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি তাহলে এই বাইরের 64/3 তো আমার ফিক্সড, এবং 0 থেকে 2π পর্যন্ত, এবং এখানে যদি আমি আপার লিমিটটা বসাই এবং cos π/4, cos π/4 এর মান আসে আমার কত 1/√2, এবং এটার আগে কি ছিল একটা মাইনাস, তো মাইনাসটা আমি দিয়ে দিলাম, এবং এখন কি আমার মাইনাস লোয়ার লিমিটটা বসাইতে হবে। তো cos 0 মান আমার কত 1, তো এটার আগে কি আছে মাইনাস, তো এই মাইনাস এবং এই মাইনাস কি হয়ে যাবে প্লাস 1, এখন কি +1, তাহলে কি dπ। এখন দেখো এই যে ধ্রুবকের যে মানটা ছিল এই ধ্রুবক মানটা আমরা বাইরে নিয়ে আসছি এবং শুধু সাজায় লিখছি 1 - 1/√2, এবং এই বাকি অংশটুকু আমরা এভাবে লিখছি, শুধু এই অংশটুকু ধ্রুবক মানটা বাইরে নিয়ে আসা সাজায় লিখলাম। তো এখন এই dπ-কে যদি আমি 0 থেকে 2π এর সীমার মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটুকু মধ্যে কি আসে, আমরা এখন ইন্টিগ্রেশন অফ dx এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে x ইন্টিগ্রেশন অফ dx মানে কি x, তো ইন্টিগ্রেশন অফ dπ মানে কি হবে পাই। তাহলে আমার এই সামনে ধ্রুবক মানটা আমার ফিক্স থাকতেছে 1 - 1/√2, এবং এটুকু যদি আমি করি তাহলে আসতেছে কত পাই, এবং আপার লিমিটটা দিব কত 2π এবং লোয়ার লিমিটটা কত 0। এখন যদি আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটটা বসাই তাহলে দেখো শুধু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে দেখো আপার লিমিটটা যদি পায়ের পরিবর্তে আপার লিমিটটা বসাই তাহলে আগে সবটুকু আমার কি ধ্রুবক ফিক্সড 1 - 1/√2, এবং এখানে যদি আপার লিমিটটা পায়ের পরিবর্তে আপার লিমিটটা বসাই তাহলে থাকতেছে কত 2π, এবং লোয়ার লিমিটটা আমার কত 0, তো লোয়ার লিমিটটা আমার বসাইলে কি 0 হয়ে যাবে, তাহলে এটুকু আসতেছে। তো এখন যদি তুমি এটা সাজায় লেখো দেখো 264, এবং এই পাইটাকে যদি তুমি এখানে দিয়ে দাও এবং 3 এবং 2 দ্বারা যদি এটার গুণ দিয়ে দাও থাকতেছে কত 2 - √2, এটাই হচ্ছে তোমার কি মান, শুধু খালি সাজায় লিখলাম 2 দ্বারা গুণ দিলাম 2 কে 2 মাইনাস এখানে উপরে 2 দিলে 2কে আমি √2 এবং √2 তে বাংলায় লিখতে পারি, ঠিক আছে। তাহলে একটা √2 কাটা গেলে শুধু আমার কি √2টা থাকে, তাহলে এটা হচ্ছে আমি শুধু খালি সাজায় লিখলাম এটাই। যেহেতু গোলকের আয়তন সেটা কি হবে এককটা কি হবে ঘন একক।
আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। চলো এখন আমরা সিলিন্ডারীয় যে স্থানাঙ্কটা ছিল, সিলিন্ডারের স্থানাঙ্কের সাহায্যে যে একটা সমাধান, ওই সমাধানটা আমরা করি। দেখো তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 44, এটা হচ্ছে কি সিলিন্ডারীয় স্থানাঙ্কের সম্পর্ক। তাহলে চলো, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ দেখো এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2004, 2006, 7, 9, 14, 16তেও আসছে এবং নন মেজরেও 2007 এবং 14তে আসছে। তাহলে এটা তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আমরা অঙ্কটা দেখি। এখানে বলা আছে সিলিন্ডারীয় স্থানাঙ্ক ব্যবহার করে z = √25 - x² - y² অর্ধগোলক xy সমতল এবং x² + y² = 9 সিলিন্ডার দ্বারা আবদ্ধ ঘনবস্তুর আয়তন নির্ণয় করো। আমার কি ঘনবস্তুর আয়তনটা নির্ণয় করতে হবে xy সমতলে এবং সিলিন্ডারটা কি x² + y² = 9 সিলিন্ডার দ্বারা আবদ্ধ অংশের আয়তনটা আমার নির্ণয় করতে হবে। জি ঘনবস্তুর আয়তন নির্ণয়ের জন্য আমরা সূত্রটা কি জানতাম, লিমিট অফ dz dy dx, এবং আমাদের যে সম্পর্কটা আমরা ফার্স্টে দেখাইছি ওই সম্পর্ক থেকে আমরা পাইছি কি সীমাবদ্ধ সিলিন্ডারের স্থানাঙ্কগুলো কি হবে, x = r cos θ, y = r sin θ, z হবে কি z, এবং এই স্থানাঙ্কের জন্য এই লিমিটের জন্য আমার কি মানটা নির্ণয় করার জন্য তোমার আয়তন নির্ণয় সূত্রটা হবে কি লিমিট অফ r dz dr dφ। এটা হবে কি আমার এই ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র। এবং এখানে যে আমাদের স্থানাঙ্কের জন্য যে মানগুলা দেয়া আছে, দেখো জি ঘনবস্তুর জন্য আয়তন z = দেয়া আছে, লিখলাম 25 - x² - y² গুলক, ঠিক আছে, এবং xy সমতল, এবং তোমার আরেকটা কি পার্শ্বগতভাবে x² + y² কি সিলিন্ডার দ্বারা আবদ্ধ। এটুকু যেগুলো মান আমার দেয়া আছে এই মানগুলো আমি শুধুগুলি লিখলাম, লিখে আমাকে যে স্থানাঙ্কটা আমরা ফার্স্টে পাইছি ওই স্থানাঙ্কটুকু লিখলাম। এখন আমার কাজটা কি, এখন আমাদের যে এই যে মানগুলো আছে এই মানের জন্য আমার যে প্রথমে যে লিমিটগুলো আছে, লিমিটের জন্য আমার এই dz এর জন্য লিমিট বসাইতে হবে, dr এর জন্য লিমিট বসাইতে এবং কি পায়ের জন্য লিমিট বসাইতে হবে। আমাদের পায়ের মানটা তো আমরা আগে থেকে জানি, এই ক্ষেত্রে কি আমাদের পায়ের মানটা কি ফিক্সড, আমাদের পায়ের মানটা হবে 0 থেকে 2π পর্যন্ত। তাই পায়ের আমার যে লিমিটের মানটা, এই লিমিটের মানটা পেয়ে গেছি, এবং r এবং z এর জন্য আমার একটা অংশ লোয়ার লিমিটটা আমি ধরবো কত 0। তাহলে কি আমার r এর জন্য একটা মান এবং z এর জন্য কি আমার একটা করে মান নির্ণয় করতে হবে। চলো আমরা প্রথমে z এবং r এর জন্য মান নির্ণয় করি। তাহলে আমি প্রথমে লিখি ঘনবস্তু g এর r = আমি কত বসাবো 0, এবং আরেকটা r = আমাদের মান বের করতে হবে। একটা আর তো আমি 0 বসাবোই, এবং আরেকটা মান আমাদের কি বের করতে হবে। এখানে আমার rটা আসলে কি, rটা হচ্ছে আমার কি ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র জানতাম কি, x² + y² = কি r², এটা হচ্ছে আমার কি ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। তাহলে এই যে এইটুকু অংশ দেখো এখানে আছে x² + y² = কি 9। তো এটা এইটুকু যদি আমি এই সূত্রের সাথে কম্পেয়ার করি তাহলে দেখো এখানে দেখো 9 r² মানে আসতেছে কত 9, তাহলে কিন্তু আমার r এর মান দরকার। তাহলে এটাকে যদি আমি 9 কে যদি 8 ধরি তাহলে এখানে r এর মানটা আমার কত আসতেছে 3। এখানে আমার r এর মানটা আসতেছে কত 3। তাহলে দেখো আমি r এর মানটা এখানে পেয়ে গেলাম। এখন আমাদের কি z এর মান বসাইতে হবে। তো z = আমি একটা অংশ সমান 0 জানি, আরেকটা z = দেখো আছে 25 - x² - y²। এখান থেকে যদি আমি √25, এখান থেকে যদি মাইনাসটা আমি কমন নেই তাহলে দেখো x² + y², এখান থেকে মাইনাসটা আমি কি নিলাম কমন নিলাম। তাহলে দেখো √25 মাইনাস দেখো x² - y², এটাকে আমার এই সূত্রের সাথে পড়তেছে না, x² + y² = কি r²। আমি এটুকুর পরিবর্তে আমি কি r² লিখতে পারি। তো এটুকু হচ্ছে আমার কি r², 25 - r²। এটা হচ্ছে কি আমার z এর আরেকটা মান। এবং পায়ের জন্য আমরা মান কি জানি, পায়ের মানটাকে আমার ফিক্সড 0 থেকে, আরেকটা পায়ের মান কত 2π। এই পায়ের মানগুলো আমার কি ফিক্সড, পায়ের মানগুলো কি হবে একটা হবে 0 এবং আরেকটা কি 2π। তাহলে এই যে এই মানগুলো যে আছে এই লিমিটের মানগুলোর ভিত্তিতে কি আমার এই আয়তনটা কি থাকবে সীমাবদ্ধ থাকবে। তাহলে লিখে দে এত কর্তৃক সীমাবদ্ধ। আমার কি এখন আমার লিমিটের মানগুলা পেয়ে গেছি। এখন আমার যে সূত্রটা ছিল সূত্রের মাঝে শুধু আমার কি এই লিমিটের মানগুলা বসাই। তো চলো আমি মানগুলা বসাই। দেখো কোনো আয়তন নির্ণয়ের জন্য আমি সূত্রটা লিখছি, শুধু লিমিটের অংশটুকু ফাঁকা রাখছি কারণ আমি কি লিমিটটা বসাবো। তো প্রথম লিমিটটা কার z এর জন্য, তো z এর লিমিটটা আমি কি প্রথম অংশ সমান সমান আমি জানি 0 এবং আপার লিমিটটা সমান সমান জানি কত 25 - r²। তো পরবর্তী লিমিটটা কার dr, r এর জন্য আমি কি r = একটা অংশ পাইছি কত আমার 0 এবং r = আরেকটা অংশ পাইছি কত 3। এবং পায়ের জন্য আমার মানগুলা কি ফিক্সড। তো পাই = আমার একটা অংশ কত 0 এবং আরেকটা অংশ কত 2π।
তাহলে আমার কি মানগুলা বসানো শেষ। এখন শুধু আমরা কি ক্যালকুলেশন করি। চলো, যখন আমাকে এখন কি প্রথমে কি জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে √25 মাইনাস আর স্কয়ার এই সীমার মধ্যে। তাহলে দেখো এই সীমার মধ্যে যখন আমি কাজ করব তখন কি ডি আর এবং কি পাই কি থাকবে, ধ্রুবক থাকবে। তাহলে আমি ওই ধ্রুবকের মানগুলো বসায় দিই 0 থেকে 2 পাই এবং 0 থেকে 3 পর্যন্ত। এবং ডিজেড ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি এক্স, তাহলে এই ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে কি হবে জেড। কিন্তু এই আটটা তো আমার কি থেকে যাইতেছে, তো এই আটটা আমি আগে ধ্রুবক হিসেবে বাইরে দিয়ে দিতেছি ডি আর ডি পাই। এখন জেডটাকে আমি কি আসছে জেড, এবং এখানে দিব কি আপার লিমিট √25 মাইনাস আর স্কোয়ার এবং লোয়ার লিমিটটা আমার কত 0। তাহলে এখন যদি আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটটা করি তাহলে 0 থেকে 2 পাই এবং 0 থেকে 3। আপার লিমিটটা যদি আমি বসাই দেখো আসতেছে 25 মাইনাস আর স্কোয়ার, লোয়ার লিমিটটা আমার কত আসতেছে 0। তাহলে এইটুকু আসতেছে আমার কি মান, এবং আর ডি পাই দেখো এখন এটুকু আছে আমার কি আর ডি থিটা। এখন কি আর ডি আর এর সাপেক্ষে আমার কি এটুকুর সাপেক্ষে কি করতে হবে, এই 0 থেকে 3 সীমার মধ্যে আমার কি ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করার আগে তোমার দেখো একটু শর্ট টেকনিকটা আমি অ্যাপ্লাই করি। তাহলে দেখো ডি আর এখানে আমার দুইটা মান আছে না, এইটুকু একটা এবং আর এর সাপেক্ষে এই আর কেও আমার কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে, এবং এই সবটুকু অংশকেও আমার কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। চলো এই দুইটা মান থেকে আবার একটা মান কি বেনিশ করাই দিই যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে দেখো এখানে আমার কি আছে, এই ডি আর এর সাপেক্ষে আর কে আমার কি করতে ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে কি ডি বাই ডি আর এটাকে কি আর এর সাপেক্ষে কি করতে হবে আমার ইন্টিগ্রেশন করতে হবে। যদি আর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করি আসছে কত আর ডি আর, এমানটুকু আমার আসতেছে আর ডি আর মানে এটা মানে কি আমার এটা লিখতে পারতেছি, ঠিক আছে। তাহলে এটুকুর পরিবর্তে যদি আমি একটু ট্রিক খাটায়া ডি বাই ডি আর মাইনাস আর স্কোয়ার মানে কি মাইনাস আর স্কোয়ারটা যদি দেই তাহলে আমার দেখো এটা যদি আমি কাজ ক্যালকুলেশন করি তাহলে আসে আমার কত মাইনাস 2r dr। তাহলে দেখো এখানে মাইনাস 2r dr, যদি মাইনাস আর স্কোয়ার লিখি তাহলে আমার মান আসতেছে কত মাইনাস 2r dr। কিন্তু এটা থেকে আমার বেশি মানটুকু কি আসতেছে -2। এইটুকু যদি লেখার ফলে আমার বেশি কি আসতেছে -2। এই -2টা যদি আমি বাইরে এটার সাথে আবার হাফ গুণ করে দেই তাহলে এখানে যে -2টা আমি অতিরিক্ত লিখবো, এই অতিরিক্ত -2 এবং এখানে যে -1/2 এই কাটাকাটি গেলে আমার কি আগের মানটাই থাকতেছে। তাহলে চলো আমি শুধু কি এইটুকু পরিবর্তে আমি এইটুকু অংশ লিখতে পারি। তাহলে দেখো 0 থেকে 2 পাই এবং 0 থেকে 3, এবং এই মানটুকু আমার থাকতে আছে √25 মাইনাস আর স্কোয়ার। এবং আর ডি আর এর পরিবর্তে আমি কি লিখতে পারি ডি মাইনাস আর স্কোয়ার এবং ডি পাই। আসলে কেমনে লিখতে পারছি তোমরা বুঝতে পারছো। এখানে যে অতিরিক্ত 2rটা ছিল এটুকু আমি আবার কি বাইরে আবার অতিরিক্ত লিখে দিছি, যার ফলে এটা কাটাকাটি করে আবার কি আমার সেই আগের মানটাই থাকতেছে। এখন এটা লেখার পিছনে কারণটা হচ্ছে দেখো -1/2 এবং আগের মানটুকু আমি লিখি 0 থেকে 2 পাই। এটার পিছনে কারণটা হচ্ছে যে এখন তো কি ডিআর এর সাপেক্ষে আমার এটুকু অংশ ইন্টিগ্রেশন করতে হবে। এখন ডিআর না ডি মাইনাস আর স্কোয়ারের সাপেক্ষে আমি এটুকু অংশকে ইন্টিগ্রেশন করব, এইটুকুর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব। এখানে শুধু আমার ডিআর নাই, এখন কি আমার মাইনাস আর স্কোয়ারের সাপেক্ষে আমি এটুকু অংশ কি করবো ইন্টিগ্রেশন করবো। তো মাইনাস আর স্কোয়ারের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এই একটা মানকে আমার কি ইন্টিগ্রেশন করতে হবে। তো এটুকু যদি মানকে আমি ইন্টিগ্রেশন করি তো এটা কি আমি x⁴n এর সূত্র আমি কি অ্যাপ্লাই করতে পারি। দেখো x⁴n এর সূত্র অ্যাপ্লাই করার আগে এইটুকু অংশকে আমি আরেকটু ভাঙায় লিখি। দেখো 0 থেকে 3 এবং এই স্কোয়ার এই √ওভারটাকে যদি আমি তুলে দিতে চাই তাহলে আমার কি করতে হবে দেখো 25 মাইনাস আর স্কোয়ার, এই স্কোয়ারটা যদি আমি তুলে দিই তাহলে আমার হাফ দ্বারা গুণ দিলে দাও স্কোয়ারটা উঠে যাইতেছে, এবং বাকি থাকতেছে কি ডি মাইনাস আর স্কোয়ার ডি পাই। তো এই মানটাকে থাকতেছে। এখন দেখো x⁴n এর সূত্র অ্যাপ্লাই হইতেছে। x⁴ এই সবটুকু অংশ যদি আমি x বিবেচনা করি এবং এটা কি n x⁴n, আমরা এই সূত্রটা কি জানি ইন্টিগ্রেশন অফ x⁴n প্লাস 1/n+1, এই সূত্রটা আমরা কি অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই বাইরের মানটুকু আমার ফিক্স থাকতেছে -1/2 0 থেকে 2 পাই। তাহলে এখন কি ডি মাইনাস আর স্কোয়ারের সাপেক্ষে এই x⁴n এর সূত্রটা আমি অ্যাপ্লাই করি। তাহলে দেখো থাকতেছে কত 25 মাইনাস আর স্কোয়ার, এবং এখানে যদি আমি n+1 দেই তো এটার সাথে যদি 1 গুণ হয় তাহলে আসে কত 3/2, এবং নিচে আসে কত 3/2 লিমিট মাইনাস আপার লিমিট। আপার লিমিটটা কত আমার 3 এবং লোয়ার লিমিটটা কত 0 থাকতেছে কত ডি পাই। এখন যদি আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটটা করি
তাহলে দেখো তার আগে আমি এই যে নিচের মানটুকু আছে ভাগাকারে এটা যদি আমি বাইরে নিয়ে আসা বলি তাহলে সাথে এটার সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে -1/2 ইন্টু 2/3 এটা গুণ হয়ে গেছে এবং এই এখন শুধু এইটুকু অংশের মাঝে যদি আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি তাহলে দেখো এখান থেকে 0 থেকে 2 পাই এখন এটাকে যদি আমি যেহেতু আর এর সাপেক্ষে করছি তা আর এর পরিবর্তে আমি শুধু কি মানটুকু বসাবো তার এর পরিবর্তে বসাইলে আমার কত আসে তো এখানে যদি 3 বসাই তাহলে দেখো এই যে এই পাশে আমি তোমাদের ক্যালকুলেশনটা করে দিতেছি দেখো এখন যদি এখানে আমার মান আছে কত 25 মাইনাস আর এর পরিবর্তে মান বসাবো কত 3 আছে কত 3 স্কয়ার এবং এটার উপরে আছে কত 3/2 এইটুকুই তো মান হচ্ছে আমার তারপর এখান থেকে যদি আমি 3 স্কয়ার করলে আসে কত 9 25 মাইনাস 9 এবং উপরে কি 3/2 এটা যদি তুমি বাদ দাও তাহলে আসতেছে কত 16 3/2 আসতেছে কত 16 3/2 এখন এটা যদি তুমি ভাঙাও তাহলে আসছে কত 4 এবং এটার সাথে ভাঙালে এই 2 কাটা যাবে থাকবে কত 4 কিউব তাহলে এখানে আপার লিমিট মানে 3 বসানোর পরে আমার মান আসতেছে কত 4 কিউব তাহলে দেখো 4 কিউব মাইনাস এখন যদি আমি 0 বসাই তো 0 বসাইলে এই 9 এর পরিবর্তে এই 9 এর এই জায়গায় আমার কি হয়ে যাবে 0 থাকতেছে আমার কত শুধু কি 5 25 এই 25 কে যদি আমি ক্যালকুলেশন করি থাকবে কত 5 এবং 5 এবং এটা যদি আমি স্কয়ার করে ভাঙায় দেই তাহলে এই নিচের 2 এর সাথে কাটাকাটি যাবে তাহলে শুধু কি কিউবটা থাকবে তাহলে এখানে আসে যদি আমি লোয়ার লিমিটে 0 বসাই তাহলে এখানে আসে কত 5 কিউব তো আপার লিমিটটা বসাইলে আসতেছে কত 4 কিউব মাইনাস লোয়ার লিমিটটা বসানোর পরে মান আসতেছে কত 5 কিউব এবং ডি পাই এখন এটুকুর ভিতরে যদি তুমি ক্যালকুলেশন করো আর এর আগে যদি এটুকু এই 2 আর 2 যদি কাটাকাটি করে দাও তাহলে দেখো -1/3 এখন দেখো এই আপার লিমিট এই লিমিটটা বসায় 0 থেকে 2 পাই এখন এটুকু যদি তুমি গুণ করে যদি তুমি বিয়োগ করে দাও তাহলে এই 5 এর জন্য আসে কত তোমার 125 এর জন্য আসে কত 64 এটা যদি তুমি বিয়োগ করে দাও তাহলে দেখো -61 এবং কি ডি পাই এই -61টা যদি বাইরে দিয়ে দাও তাহলে দেখো কি আসতেছে এই মাইনাস আর এই মাইনাসে মিলে কি হয়ে যাবে প্লাস তাহলে 61/3 এবং যদি ডি পাই এর সাপেক্ষে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে আসতে দেখো পাই 2 পাই থেকে কত 0 পর্যন্ত 2 পাই থেকে 0 পর্যন্ত এখন দেখো 61/3 এখন যদি এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটটা করো তাহলে যদি আপার লিমিটের পরিবর্তে আসবে কত ইন্টু 2 পাই এবং লোয়ার লিমিটে আসবে কত 0 তাই 2 আর এবং 61 যদি গুণ করে দাও যেহেতু উপরে আসে তাহলে আসতেছে কত 122 পাই/3 এটাই হচ্ছে কি তোমাদের সমাধান যেহেতু এটা তোমাদের ঘনবস্তু তাহলে এটা একক কি হবে ঘন একক এটা হচ্ছে কি তোমাদের মান আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো